কুসুমপুর নামের একটা গ্রামে এক গরিব কৃষক তার স্ত্রীকে নিয়ে বাস করত। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম ছিল কিরণমালা। কিরণমালা ওর বাবা মায়ের অনেক আদরের ছিল, কিন্তু কৃষক জমিদারের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খাটুনি খাটলেও জমিদার তাকে খুব একটা ভালো মাইনে দিত না। এতে তাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। একদিন কৃষকের বউ কৃষককে বলল, ওগো, আজকে যদি আমাদের একটা জমি থাকতো, আমরা আমাদের জমিতে চাষাবাদ করে খেতে পারতাম। জমিদারের বাড়িতে তুমি সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করো, কিন্তু তিনি যে টাকা দেন তাতে তো আমাদের এক সপ্তাহের বাজারও চলে না। আমাদের মেয়েটাও বড় হচ্ছে, ওর পড়ালেখারও কত খরচ আছে বলো তো। তুমি কি এভাবে সারা জীবন জমিদারের বাড়িতে কাজ করে যাবে? একটু কি আমাদের কথাও চিন্তা করবে না তুমি? আহা, আমি কি সাধে কাজ করি নাকি? আমাদের তো জমি নেই, আর এখন যে জমির দাম, এক টুকরো জমি কিনতে গেলে আমার সারা জীবন পরিশ্রম করে যেতে হবে। অত টাকা পাবো কোথায়? জমিদারের বাড়িতে যেয়ে কাজ করে যে টাকা পাই তাই তো অনেক। গ্রামে তো আর কোনো বাড়িতে কাজের ব্যবস্থা নেই। গ্রাম ছেড়ে শহরে যাব, তারও তো কোনো উপায় নেই। তোমাদের ছেড়ে শহরে গিয়ে থাকবো কোথায়? শুনেছি শহরের রাস্তাঘাটে মানুষ গাছের তলায় ঘুমায়, আর তারপর বড় বড় সাহেবরা তাদের গাড়ি নিয়ে এসে রাস্তায় উঠিয়ে দেয়। আমি যদি রাস্তায় গিয়ে মরে যাই, তোমরা কি খুশি হবে? আমি মরে গেলে তোমাদেরকে দেখবে কে বলো তো? এইসব কি ভেবেছো একবারও? খালি টাকার চিন্তা করো, দেখবে একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমি তো সৎভাবে পরিশ্রম করি। এই যে আমার সঙ্গে খালেক মালেক, ওরা জমিতে চাষাবাদ করে। ওরা কি করে জানো? জমিদারের ধানের জমি থেকে ধান বিক্রি করে দেয়, তারপর সেই টাকা দিয়ে নিজেদের জীবন চালায়। আমি কি কখনো কোনো অসৎ কাজ করেছি? সৎ পথে চললে একটু কষ্ট তো করতেই হয়। 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, কিন্তু তারপরও অসৎ পথে চলবো না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তোমার এই সততার পুরস্কার তুমি যে কিভাবে পাবে সেটা তো আমার ভালো করেই জানা আছে। সৎ লোকেদের কেউ কখনো পুরস্কৃত করে না, ওসব শুধু বই খাতায় শোনা যায়। সৎ লোকেরা সব সময় কষ্ট পায়। দেখবে, আমাদের মেয়েটাকে পড়াশোনা করাতে পারবো না, ওকে মানুষও করতে পারবো না, আর আমাদের মতো এমন গরিবের জীবন যাপন করবে। তারপরও তোমার যা ইচ্ছা, তোমার যা ভালো মনে হয় তাই করো তুমি। আমি আর তোমাকে কিছুই বলতে যাব না, বলতে গেলেই একটা লেকচার দিয়ে দিবি। আমি যাই, মেয়েটার জন্য দেখি একটু শাক পাতা তুলে নিয়ে আসি, একটু রান্না করে খাওয়াই। মেয়েটাকে তো আর না খাইয়ে রাখতে পারবো না। এসব বলে কিরণমালার মা অনেক আফসোস করতে করতে চলে গেল। আর এদিকে কৃষক চলে গেল জমিদারের বাড়ির পথে। কিন্তু সে যখন যাচ্ছিল তখন একটা অদ্ভুত পুকুর দেখতে পেল, যেখানে একটা হরিণের প্রাণ ডুবে যাচ্ছিল। আরে, আমি তো এতদিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আগে তো কখনো পুকুর দেখিনি। তাহলে এখন আবার এখানে পুকুর আসলো কি করে? আর এই হরিণটা বা কোথা থেকে এলো এখানে? আমাদের গ্রামে তো এর আগে আমি হরিণ কোথাও দেখিনি। এটা আবার কেমন পুকুর? যাই হোক, আগে আমি এই হরিণটার প্রাণ বাঁচাই। আমি একটা প্রাণীকে এভাবে মরতে দেখতে পারি না। কিন্তু আমি তো সাঁতার জানি না, এখানে নামলে তো আমার প্রাণের সংশয় হয়ে যাবে। আমি বরং একটা রশি ধরে পুকুরে নেমে হরিণটাকে বাঁচিয়ে তুলে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। কৃষক লাফ দিয়ে পুকুরে নামলো আর তারপর হরিণটাকে তুলে আনলো। কিন্তু যেই না হরিণটাকে তুলে আনলো, অমনি সেই পুকুরটা একটা সুন্দর বাগানে পরিণত হয়ে গেল, যে বাগানের গাছে গাছে ধরেছিল সোনার আম। এইসব দেখে তো কৃষকের চক্ষু চড়ক গাছ। এ আবার কেমন বাগান? এত সুন্দর বাগান কৃষক এর আগে কখনো দেখেনি। সবুজ পাতায় ভরপুর, আর প্রতিটা গাছে সোনার আম ঝকঝক করছে। এটা তো আমের মৌসুম, কিন্তু সোনার আম তো কখনো সে দেখেনি। হুট করে এমন একটা সোনার আমের বাগান বা কোথা থেকে উঠলো, সে ভেবে উঠতে পারছিল না। ভয় পেতে লাগলো, এটা আবার কোনো ডাইনির চাল না তো?
সে কি কোনো ডাইনির কবলে পড়লো? হায় হায়, এবার তার ছেলে মেয়েদের কি হবে? তার বউকে রেখে এসেছে, এবার বুঝি তাকে ডাইনির খপ্পরে পড়তে হবে। এসব ভেবে কৃষক অনেক চিন্তায় পড়ে যায়। আর সেখান থেকে পালানোর জন্য দৌড় দিতে যাবে, তখন সেখানে একটা পরী প্রকট হয় আর হাসতে হাসতে বলে, আরে কৃষক, তুমি কিসব ভাবছো? ডাইনি কেন আসবে? এখানে কোনো ডাইনি নেই। তবে হ্যাঁ, এটা একটা মায়াবী বাগান। তুমি এই হরিণটাকে বাঁচিয়েছো, তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি তোমার স্ত্রীর সঙ্গে একটু আগে যে কথাগুলো বলছিলে, আমি তখন তোমার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। তোমার কথাগুলো আমার ভালো লেগেছে। তুমি অনেক গরিব, কিন্তু তোমার মধ্যে অনেক সততা। তুমি দরিদ্রতার মধ্যে থাকতে চাইছো, কিন্তু তবুও অসৎ কাজ করতে চাইছো না। ওই জমিদার সত্যিই তোমার সঙ্গে অন্যায় করে। তুমি অনেক পরিশ্রম করো, কিন্তু তারপরেও তুমি সৎ পথে থেকে তোমার জীবন কাটাচ্ছো। তাই তো আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছিলাম, যে তুমি যা বলো তার সঙ্গে তোমার কাজে মিল আছে কিনা। এই দেখো, তুমি কেমন করে হরিণটাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেললে। এটা হলো আমার মায়াবী সুরের জাদুর সোনারামের বাগান। এবার এখান থেকে তোমার যত ইচ্ছা তত সোনারাম তুমি নিয়ে যাও, আর সেগুলো বাজারে বিক্রি করে নিজের জন্য জমি কিনে সেখানে চাষাবাদ করতে থাকো। আশা করি তোমার আর কোনো কষ্ট থাকবে না। কি বলছেন এসব? আমি কি সত্যি দেখছি? এসব আবার কোনো স্বপ্ন নয় তো? পরি মায়াবী বাগান, এইসব সত্যি হয় নাকি? আমি কোনো স্বপ্ন দেখছি মনে হয়। এসব সত্যি হতে পারে না। না না, আমাকে পালাতে হবে। আরে কৃষক, তুমি তো দেখছি মস্ত বড় বোকা। তুমি দিন দুপুরে স্বপ্ন কিভাবে দেখবে? এটা সত্যি। এই নাও এক ঝুড়ি আম। তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই আমগুলো দাও, তাহলে বুঝতে পারবে এটা তুমি স্বপ্ন না সত্যি দেখছো। আমার কাজ আপাতত এখানেই সমাপ্ত। এখন আমাকে পরিরাজ্যে ফিরে যেতে হবে। প্রতি মাসে আমি পরিরাজ্য থেকে ঘুরতে আসি, আর যে কোনো একজন সৎ মানুষকে পুরস্কৃত করি। তবে হ্যাঁ, তুমি এভাবে সারা জীবন সততার সাথে কাজ করে যেও। কখনো অসৎ হইও না, আর লোভ করো না, তাহলে তোমার ধন সম্পদ সবকিছু আবার চলে যাবে। এই বলে পরি সেখান থেকে উধাও হয়ে গেল। কৃষক খুশি মনে সেই সোনার আমের ঝুড়িটা নিয়ে তার স্ত্রীকে দিল। তার স্ত্রী তো অনেক খুশি। তারপর তারা সেই সোনার আমগুলো স্বর্ণকারের কাছে বিক্রি করে দিল, আর অনেক অনেক টাকার মালিক হয়ে গেল। তারপর সবার প্রথম কৃষক তার নিজের জন্য একটা জমি কিনে নিল। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওতে লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও, আর সাথে নিজের নামও জানিও। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।